আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই, এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে জুলাই এবং অগাস্টে সংগঠিত কার্যাবলী, জুলাই অগাস্টে। এখন প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়া হচ্ছে অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। অলরেডি যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহার করা হবে, আর নতুন কোনো মামলা করা যাবে না। আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন, আমি বারবার রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করছি। জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটায়, সেটার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না। এখন কোনো হত্যাকাণ্ড ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড না, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যের সাথে রিলেটেড না, লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। আইনটা করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সংগঠিত কার্যাবলী, এবং সেই কার্যাবলীতে কালেকটিভলি যারা ইনভলভ ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই। এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। কোনো ভিকটিমের পরিবার যদি মনে করে তার পিতা বা তার ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্য কারো ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থেকে, এটার সাথে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক ছিল না, তাহলে তিনি মানবাধিকার কমিশনে যাবেন। মানবাধিকার কমিশন যদি দেখে যে সত্যি এটা ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, তাহলে মানবাধিকার কমিশন এটা তদন্ত করবেন, তদন্ত রিপোর্ট দিবেন আদালতে। সেই তদন্ত রিপোর্টই পুলিশের তদন্ত রিপোর্টের মতো করে গণ্য করা হবে। যদি দেখেন যে না, এটা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর ধারাবাহিকতায় হয়েছে, তাহলে অবশ্যই এই সংগঠিত অপরাধের জন্য বা সংগঠিত কার্যাবলীর জন্য কোনো অপরাধমূলক দায় দায়িত্ব থাকবে না। অর্থাৎ হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। এই হচ্ছে মূল কথা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জুলাই অগাস্ট না, কোনো ডেট দেওয়া নাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16ই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে।
কিন্তু ওখানে দায়মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। অগাস্ট কি 5ই অগাস্ট বোঝায়? অগাস্ট বলতে 31শে অগাস্ট বোঝায়। 1 জুলাই থেকে 31শে অগাস্ট। অবশ্যই পারেন, বলেন। এটা আমি জানি না। হ্যাঁ, আপনি এই ঘটনার সাথে রিলেটেড হলে বলতে পারবো, বুঝছেন। আর আমাদের যে এই দায় মুক্তিটা, এটার পিছনে আমাদের সংবিধানে যদি আর্টিকেল 46 দেখেন, সেখানে স্ট্রংলি এই ধরনের আপনার ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন, তারপরে আপনার ইয়ে করা, এনশিওর করা, এই সমস্ত দায় মুক্তি দেওয়ার বিধান আছে। পৃথিবীতে বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়, এই সাম্প্রতিককালে আরব বসন্ত দেশগুলোতেও, সেখানেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি মোহন বলছিলাম টিভি থেকে। একটু জানার বিষয় হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় তো অনেক আমাদের শহীদরাও মারা গিয়েছেন, পাশাপাশি অনেক পুলিশ হত্যার বিষয়টা অনেক সময় বারবার আসে। সেক্ষেত্রে মানে এই যতগুলো হত্যা হয়েছে সেই বিষয়গুলো কি যে তদন্তের বিষয় বলা হচ্ছিল, অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয়, সেক্ষেত্রে কি কোনো বিষয় আসলে মামলার প্রক্রিয়াতে যাবে না আমাদের শহীদদের হিসেবে বাইরে, যারা পুলিশ হত্যা বা এর বাইরে যারা? আমি আপনাকে বলেছি, রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক নাই, উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন। হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণ অভ্যুত্থানে কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসাবে গণ্য করবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে, তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার স্কোপ আছে বা দেওয়া দরকার, যদি মানবাধিকার কমিশন মনে করে, তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে। এই বিধানটাও রাখা হয়েছে। মানবাধিকার কমিশন ইনশাআল্লাহ জানুয়ারির 31 তারিখের মধ্যে গঠিত হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, অলরেডি বাছাই কমিটি প্রথম মিটিং করেছে। পত্রিকাতে সম্ভবত আজকে বা কালকে বিজ্ঞপ্তি চলে আসার কথা। আমার যতটুকু ক্যালকুলেট আমি করতে পারি, 31 জানুয়ারির মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাশালী এবং ইনশাআল্লাহ সবচেয়ে কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে যাচ্ছি। না, এই ধরনের আমার কোনো হিসাব নাই। এই মামলাগুলো তো অধিকাংশ ক্ষেত্রে হয় পুলিশ থানাতে হয়, তো থানার যে হিসাবটা এটা আমাদের কাছে থাকে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকে। তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করি। আমরা যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করেছি, আমরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একসাথে করেছি। প্রায় 20,000 মামলা উইথড্র হয়েছে, আপনারা জানেন। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেগুলি ফ্যাসিস্ট সরকারের 15 বছরে করা হয়েছিল, প্রায় 20,000 মামলা অলরেডি উইথড্র হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণঅভ্যুত্থানকালে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। ওনারাও আমাদের একটা সেল গঠন করার চিন্তা করছে, আমরা ওই সেলের কাছে যোগাযোগ করবেন। মানে এটা তো মানে মামলার সংখ্যা এতই কম দেখেই তো জানা যাচ্ছে না, বুঝছেন না, এতই কম মামলা। আমরা আমাদের সময় এই ধরনের মামলা হয়েছে এরকম নজির খুবই কম, খুবই কম। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার জন্য মামলা হয়েছে আমি ইনফ্যাক্ট একটাও স্মরণ করতে পারছি না। জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের জন্য মামলা হয়েছে, থাকতে পারে দু একটা। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা জুলাই গণ অভ্যুত্থানকারী আছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সরকার আসবে, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে। জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রোটেকশন আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা বাংলাদেশে যে মুক্ত বাতাস পাচ্ছি, গণতন্ত্র পাচ্ছি, হিউম্যান রাইটস পাচ্ছি, আমাদের এই সমস্ত কিছু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকারীদের আত্মত্যাগের ফসল। তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার চিন্তা থেকে মূলত এই কাজটা করা হয়েছে। আমি আপনাদের গণভোটের কথা একটা বলি। এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে সবসময় সরকার একটা পক্ষ নিয়েছে। গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না। এই গণভোটটা কিসের দেখেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছে আমাদের প্রধান কাজ 3টা: সংস্কার, বিচার, নির্বাচন। ঠিক আছে?
এখন আমরা তো সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি না? এই যে আপনার জাতীয় ঐক্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়ন, সব তো সরকারি উদ্যোগেই হয়েছে। তা আমরা মনে করি গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি, আমরা কি এরপর সরকারে থাকবো? আমরা তো থাকবো না, আমরা সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশনে একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি, আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে, সব দল সংস্কার, যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে। পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু কেউ বলে নাই সংস্কার না। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন, আমি তো খুবই কম মতভেদ দেখি, খুবই কম মতভেদ দেখি। প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু, সবাই সংস্কারের পক্ষে। এখন আপনার যদি আমরা যে গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। আমরা এই প্রথম থেকেই বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক, যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো তো আমরা করছি। আমরা আজকে এত মোটা একটা বই আমাদের ল মিনিস্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে 2025 সনে যে অধ্যাদেশগুলো আমরা করেছি, যেই সংস্কারটা আমরা করতে পারবো না, কারণ যেটার জন্য সংবিধান পরিবর্তন লাগে, সেটা আমরা গণভোটে দিয়েছি। আমরা লোকের কাছে অ্যাপিল করছি, আমরা তো প্রথম থেকে কোনো ভানভনিতা করছি না, আমরা সংস্কারের পক্ষে। আমাদের তো এই ধরনের অধ্যাদেশের নজির আছে, আমাদের সাংবিধানিক প্রোটেকশন আছে আর্টিকেল 46-এ, সারা পৃথিবীতে নজির আছে। এরকম কেউ দুষ্ট বুদ্ধি থেকে এটাকে আপনার আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থেকে চ্যালেঞ্জ করতে পারে, এই চ্যালেঞ্জ টিকবে বলে আমাদের মনে হয় না। গতকালকে বিএনপি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটা অভিযোগ করা হয়েছে যে পোস্টাল ব্যালটের যেই এই প্রশ্নটা নির্বাচন কমিশনকে করে প্লিজ। হ্যাঁ, আমাদের স্ট্রিক্টলি পেরিফেরি নির্ধারণ করে দেওয়া আছে, এখন শেষ সময় আমরা আমাদের এখতিয়ারের বাইরে কথা বলবো না। আমাকে আপনি বড়জোর আমার মন্ত্রণালয়ে প্রশ্ন করতে পারেন, অন্য মন্ত্রণালয়ের বিষয় না। করলাম। আমি মাহবুব সৈকত, কাজ করি। গণভোট নিয়ে আপনি প্রশ্নের জবাব দিয়েছেন, আমি একটু অ্যাড করতে চাই। তা হচ্ছে যে আমরা দেখেছি যে সবশেষে সব প্রতিরোধ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোই গণভোটের হ্যাঁ পক্ষে তাদের অবস্থান জানিয়েছে, কিন্তু গত 2-3 দিন থেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোটের ন্যায়ের পক্ষেও ব্যাপক প্রচারণা চলছে। এ ব্যাপারে আপনাদের দৃষ্টিতে রয়েছে কিনা, এবং সেক্ষেত্রে এটি নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলাও তৈরি করতে না 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 না, আমাদের শোনেন, হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে। এখন আপনি যদি মনে করেন আপনি অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা অব্যাহত রাখতে চান, দেশে বৈষম্য, তারপরে নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন আগের মতোই অব্যাহত থাকুক, আমার কোনো সমস্যা নাই, আপনি বলেন আমি নায়ের পক্ষে আছি, সমস্যা নাই। কিন্তু আমরা কাউকে এই প্রচারণার থেকে বিরত রাখার কোনো অধিকার আমাদের নাই, কোনো ইচ্ছাও আমাদের নাই। আমরা মনে করি যে এটা মানুষের বিবেকবোধের ব্যাপার। 15 বছর আপনারা দেখেছেন শাসনতান্ত্রিক সংস্কার না হলে কী অবস্থা হতে পারে, এটা আপনাদের ব্যাপার।